নীরবের চোখে সেদিন ছিল জ্বলন্ত আগুন। রিমি তারপর থেকে সকল চেষ্টা ছেড়ে দিয়েছে। যদিও সে শুরুতে নীরবকে বন্ধু ব্যতীত বিশেষ কোনো নজরে দেখত না, কিন্তু এই কয়েক মাসে নীরবের আশেপাশে থাকায় রিমিরও মন পরিবর্তন হতে শুরু করেছে। তবে সেটা নীরবের সামনে একদমই প্রকাশ করেনি। কেন করবে? বেয়াদবটার শাস্তি প্রাপ্য। ওর শাস্তি এখনো শেষ হয়নি। এরই মাঝে সবাই মিলে পরীক্ষা হলে ঢুকে পড়েছে। তুবাকে এক হাতে আগলে ধরে রুম পর্যন্ত নিয়ে আসলো কৌশিক, এতটা সাবধানে জেনে তুবার সামান্যতম কষ্ট না হয়। তিনজনকে জায়গা মতো বসিয়ে দিয়ে তুবার কাছে গিয়ে বসলো কৌশিক। এতটুকু হাঁটাতেই হাঁপিয়ে উঠেছে মেয়েটা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, শ্বাসটাও টেনে টেনে নিচ্ছে। কৌশিক চিন্তিত চেহারায় পকেট থেকে রুমাল বের করে তুবার কপালের ঘাম মুছে দিল। পানির বোতলের মুখ খুলে তুবার মুখের সামনে ধরল। কয়েক ঢোক পানি খেয়ে বোতলটা রেখে দিলে তুবা কৌশিক বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, খারাপ লাগছে জান? তুবা উপর নিচ মাথা দোলালো, ক্লান্ত দেহটা এলিয়ে দিল কৌশিকের ওপর। কৌশিক দৃঢ় বন্ধনে আগলে নিল, মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিল, কণ্ঠে বেজায় চিন্তা। বেশি খারাপ লাগলে চল বাড়ি ফিরে যায়। হুম, আমি পরীক্ষা দেব। জেদি স্বরে বলল তুবা। কৌশিক হতাশ হলো। ইতিমধ্যে ঘন্টা বেজে গেছে। পরীক্ষার্থী ব্যতীত একে একে বাকি সবাই বেরিয়ে গেল। কৌশিক ক্লান্তের ন্যায় উঠে দাঁড়ালো। যাওয়ার আগে তুবাকে স্পষ্ট করে বলল, আমি বাইরে আছি, খারাপ লাগলে আমাকে ডাকবে। তুবা মাথা নাড়ল। কৌশিক আবারও বলল, পানির বোতল রেখে গেলাম, গরম লাগলে পানি খাবে। পানি শেষ হয়ে গেলে আমাকে ডাকবে। আচ্ছা বমি পেলে সঙ্গে সঙ্গে আমাকে ডাক দেবে। আচ্ছা মাথা ঘুরলে আমাকে ডাকবে। আচ্ছা বাবা, ডাকবো। আমার কাশি আসলেও ডাকবো। এখন জানতো। তুবা অধৈর্য সুরে বলল। কৌশিক দরজার দিকে এগিয়ে গেল। হলের ডিউটিরত শিক্ষককে উদ্দেশ্য করে বলল, স্যার, ওই যে 4 নম্বর বেঞ্চে যে সুন্দরী মেয়েটা বসে আছে, ও আমার ওয়াইফ। আসলে ও প্রেগনেন্ট, একটু খেয়াল রাখবেন প্লিজ। ভদ্রলোক চশমা চোখে ঘাড় ঘুরিয়ে তাকালেন, এরপর অভয় দিয়ে বললেন, ঠিক আছে, খেয়াল রাখবো। আপনি প্লিজ ক্লাসের বাইরে যান। কৌশিক একটু থামল, এরপর নিরুপায় ভঙ্গিতে ক্লাস থেকে বেরিয়ে গেল। কিন্তু চিন্তামুক্ত হতে পারল না এক বিন্দু, বরং ক্লাস থেকে বের হতেই দুশ্চিন্তা বহু গুণ বেড়ে গেল। ভেতরে তুবা একা আছে। যদি ওর বেশি খারাপ লাগে, যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি হবে? ভাবতেই বুকটা মুচড়ে উঠল কৌশিকের। সে হন্তদন্ত ভঙ্গিতে ছুটল প্রিন্সিপালের রুমের দিকে। পরীক্ষা শুরু হয়েছে, সবে 10 মিনিট হচ্ছে। এরই মাঝে কৌশিক ক্লাসের সামনে এসে হাজির, সাথে প্রিন্সিপাল স্যারও এসেছেন। দুজনে একসাথে ক্লাসরুমে প্রবেশ করলো। প্রিন্সিপাল স্যার ডিউটিতে থাকা শিক্ষকদের উদ্দেশ্য করে বললেন, ছেলেটা পাগল করে দিচ্ছে আমাকে, ওকে কোথাও একটা বসার জায়গা করে দিন প্লিজ। আমি অনুমতি দিচ্ছি, কৌশিক আমার বন্ধুর ছেলে। ক্লাস টিচাররা আর দ্বিমত করার সুযোগ পেলেন না। 4 জন টিচারের মধ্যে থেকে একজন একদম শেষের একটা বেঞ্চ দেখিয়ে বললেন, আপনি এটাতে বসতে পারেন, কিন্তু মনে রাখবেন স্টুডেন্টদের যেন সমস্যা না হয়। কৌশিক প্রশস্ত হাসল, ধপ করে গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়ল। মনের খুঁতখুঁতানি এবার অনেকটা কমেছে। ঘড়িতে টিকটিক শব্দে সময় পার হচ্ছে। ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থী যার যার মতো লেখায় ব্যস্ত। পুরো ক্লাসরুম জুড়ে কলমের খসখস আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই। ইতিমধ্যে পরীক্ষার 1 ঘন্টা পেরিয়ে গেছে। এই 1 ঘন্টায় কৌশিক 4 বার উঠে এসে তুবাকে পানি খাইয়ে দিয়ে গেছে। তুবার চোখে মুখে পানির ছেটা দিয়ে গেছে। বারে বারে উঠে এসে জিজ্ঞেস করেছে খারাপ লাগছে কিনা। শেষে বিরক্ত হয়ে ক্লাস টিচার তুবাকে উঠিয়ে পেছনে পাঠিয়ে দিয়েছে। এবার দুজনে পাশাপাশি। তুবা বেঞ্চের এক কোণে বসে লিখছে, আর কৌশিক একই বেঞ্চের অপর প্রান্তে। একজন শিক্ষক অনবরত ওদের আগে পিছিয়ে পুলিশের মতো টহল দিচ্ছে। তুবা হতাশ হলো, নিজের হাতে কপাল চাপড়ালো। মানুষ বউকে ভালোবাসে, তাই বলে এত? এই পাগলামির জন্য বাড়ি গিয়ে কৌশিক নিশ্চিন্ত জামাল সাহেবের বকা খাবে। প্রিন্সিপাল স্যার অবশ্যই এতক্ষণে জামাল সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছেন তার ছেলের কাণ্ড কারখানা। বাড়ি ফিরে আরও একবার তর্ক বিতর্ক হবে বাপ ছেলের মধ্যে। ভাবতেই বুকটা ভার হয়ে এলো তুবার।
বেচারির পরীক্ষা দিয়েও শান্তি নেই। কৌশিকের এই অতিভক্তি মেয়েটার রেজাল্টের নাম্বার চুরি করেই ছাড়বে। পরীক্ষা শেষ হতে হতে দুপুর পেরিয়ে গেছে। পরীক্ষা চলাকালীন পুরোটা সময় কৌশিক তুবার পাশে ছায়ার মতো লেগেছিল। নিশ্চিত হতে একটু পরপরই জিজ্ঞেস করেছে, জান খারাপ লাগছে? তুবা শুধু মুচকি হেসে মাথা নেড়েছে। হলে ডিউটিরত শিক্ষকেরা শুরুতে বিরক্ত বোধ করলেও কৌশিকের যত্ন দেখে একসময় মুগ্ধ হয়েছে তারা। একটা পুরুষের ভালোবাসা ঠিক কতটা তীব্র হতে পারে সেটা কৌশিককে দেখেই বোঝা যাচ্ছে। তুবা নিঃসন্দেহে একজন ভাগ্যবতী নারী, না হলে কি আর এত যত্নশীল স্বামী পায়? পরীক্ষা শেষে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল কৌশিক। রিমিকে নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ওর বাবা দাঁড়িয়েছিল। কৌশিক রিমিকে ওর বাবার হাতে তুলে দিয়ে নীরব আর তুবাকে নিয়ে বাড়ির পথে রওনা হলো। ড্রাইভিং সিটে কৌশিক বসে তুবাকে নিজের পাশে বসিয়েছে। নীরব পেছনে বসেছে। তুবা সিটের সাথে মাথা হেলিয়ে বাইরে তাকিয়ে আছে। চলন্ত গাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্য চলতে দেখা যাচ্ছে। তুবা মনোযোগ দিয়ে দোকানগুলোর দিকে চাইল। রাস্তার বিপরীতের একটা দোকানে কিছু পুতুল ঝোলানো রয়েছে। তুবা আগ্রহ নিয়ে তাকালো। ঠিক সেই মুহূর্তে গাড়িটা সাবধানে ব্রেক কষল কৌশিক। আচমকা গাড়ি থেমে যাওয়ায় তুবা বাইরে থেকে নজর সরিয়ে কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ধমকে উঠল কৌশিক। এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দেব। কিছু পছন্দ হলে আমাকে বলিস না কেন, বেয়াদব? তুবা বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলালো, মিনমিন করে বলল, আমার ওই সাদা রঙের টেডি বিয়ারটাই চাই, বিড়াল বিড়াল। বলতে বলতে হাতের ইশারায় দোকানটা দেখিয়ে দিল। কৌশিক এক নজর দেখলো শুধু, পরপরই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। লম্বা লম্বা কদম ফেলে দৌড়ে চলে গেল দোকানের ভেতরে। মিনিট দুয়েক পরেই ধবধবে সাদা রঙের টেডি বিয়ার নিয়ে ফিরে এলো কৌশিক। এটা একটা বিড়ালের পুতুল, দেখতে একদম জীবিত সাদা বিড়ালের মতো। কৌশিক গাড়িতে বসতে বসতে পুতুলটা তুবার দিকে এগিয়ে দিল। তুবা খপ করে নিয়ে বাচ্চার মতো আগলে ধরলো। সেটা নিয়ে নাড়াচাড়া করতে করতে অভিমান স্বরে বলল, আপনি আমাকে ধমক দিলেন তো, থাপ্পড়ও মারতে চাইলেন। একবার আমার বাবুকে আসতে দিন, আমি ওকে আপনার কোলে একটুও দিব না। আচ্ছা তাই? হ্যাঁ হ্যাঁ তাই। তুবার বাচ্চামো দেখে ঠোঁট কামড়ে হাসলো কৌশিক। একটানে গাড়ির দরজা আটকে নীরবকে বলল। চোখ বন্ধ করতে নীরব। নীরব বাধ্য ছেলের মতো দুই হাতে চোখ আবদ্ধ করলো। কৌশিক বাঁকা হেসে এগিয়ে এলো। তুবার অভিমানে ফুলিয়ে রাখা ফুলো ফুলো গালটা চেপে ধরে শক্ত করে ঠোঁটে চুমু খেলো। ঠোঁট কামড়ে হেসে বলল, বাচ্চার মা সহ কোলে তুলে নেব, যদি পারিস তো আটকে নিস। তুবা চোখ পাকিয়ে তাকালো। সেটা দেখেই কৌশিক শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে গাড়ি স্টার্ট দিল। দুষ্টুমির ছেলে বলল, অনেকদিন ধরে ছাড় পেয়েছিস জান, এর জন্য মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমার বেবিটাকে একবার আসতে দে, তো ঢিলে হওয়া সব স্ক্রু একে একে টাইট করে দেব। তুবার পরীক্ষার মাঝে 2-3 এমনকি 4 দিন পর্যন্ত গ্যাপ আছে। আগামী পরীক্ষা 2 দিন পর হবে। তুবা সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়ায় মনোযোগ দিয়েছে। কৌশিক আজ অফিসে গেছে। ছলে বলে কৌশলে ঘন ঘন ফাঁকি দিলেও আজ অফিসে যেতেই হয়েছে। বাসায় থেকে সব কাজ ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এখন সবে সন্ধ্যা। নিয়ম মোতাবেক রাত 8টায় কৌশিক বাড়ি ফিরবে। কৌশিকের ফেরার অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ায় মনোনিবেশ করার চেষ্টা করলো তুবা। কিন্তু কেন যেন ভালো লাগছে। শরীরটা দরদর করে ঘামছে, ভীষণ একা একা লাগছে। প্রেগনেন্সির শুরু থেকেই তুবার মধ্যে এমন অদ্ভুত কিছু পরিবর্তন ঘটেছে। মাঝে মাঝে কিছুই খেতে মন চায় না, আবার কখনো কখনো প্রচুর খেতে ইচ্ছে করে। কারণ ছাড়াই হাসতে মন চায়, আবার অকারণেই কান্না পায়। এমন অনেক হয়েছে, রাতে তুবার হঠাৎ ঘুম ভেঙে গেছে। সেই মাঝরাতে কারণ ছাড়াই তুবা বাচ্চাদের মতো কেঁদেছে। ওকে অনেক বুঝিয়ে শান্ত করেছে কৌশিক। কত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে তুবার সাথে। ভাবতে ভাবতে মুচকে হাসলো তুবা। হাতের বইটা পাশে রেখে কৌশিকের নাম্বারে ডায়াল করলো। একবার রিং বাজতেই ফোনটা রিসিভ করলো কৌশিক। কণ্ঠে একরাশ চিন্তা। কি হয়েছে জান, শরীর খারাপ লাগছে? মাকে ফোন দেব? না, আমি ঠিক আছি। এবার যেন কৌশিক শান্ত হলো। ফোনের ওপাশ থেকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ার শব্দও শোনা গেল। কৌশিক শান্ত কণ্ঠে বলল, আমাকে মিস করছিস? হুম, কতটা? অনেক বেশি।
তুবা একটু থামলো, এরপর বায়নার সুরে বলল, ভালো লাগছে না আমার। আপনি কখন আসবেন? এই তো আর 1 ঘন্টা, তারপরই বাড়ি ফিরবো। আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবেন। কৌশিক থেমে গেল, শাসনের সুরে বলল, একদম না, এসব উল্টোপাল্টা খাবার এখন মোটেও খাওয়া যাবে না। এসব ফুচকা চটপটি অস্বাস্থ্যকর। কৌশিকের বারণ শুনে হুট করে মন খারাপ হয়ে গেল তুবার। ভীষণ কান্না পাচ্ছে, মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে। কান্না দমিয়ে নাক টানল তুবা। কৌশিক বোধহয় শুনতে পেল, নিরুপায় হয়ে হতাশার নিঃশ্বাস ছাড়লো, ক্লান্ত কণ্ঠে বলল, আচ্ছা বেশ, বাড়ি ফিরে আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো, চলবে? তুবার মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল। সে হাসি হাসি মুখ করে বলল, আচ্ছা, তবে তাড়াতাড়ি আসবেন কিন্তু। তাড়াতাড়ি ফুচকা খেতে না পারলে আমি কিন্তু মরেই যাব। তখন ভূত হয়ে সব ফুচকাওয়ালাদের জ্বালাতন করব। তুবার মুখে মরার কথা শুনে রেগে গেল কৌশিক। কষে ধমক দিতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। দাঁতে দাঁত চেপে রাগটা হজম করলো। কথার সমাপ্তি না টেনেই খট করে ফোনটা কেটে দিল। তুবা তেমন কিছু মনে করলো না, হয়তো তাড়াতাড়ি কাজ শেষ করবে বলে ফোন কেটেছে। তুবাও নিজের ফোন বিছানায় রেখে শোয়া থেকে উঠে দাঁড়ালো। বইটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বই পড়তে শুরু করলো। উঁচু পেটটা নিয়ে মেয়েটার হাঁটা চলা করা মুশকিল। পা টিপে টিপে কদম ফেললো তুবা। পায়চারি করতে করতে হঠাৎ বইটা হাত ফসকে নিচে পড়ে গেল। তুবা অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালো। বইটা এখনো পড়ার ছিল। সামনে ঝুঁকে বইটা তোলার চেষ্টা করলো তুবা, কিন্তু উঁচু পেটের কারণে সামনে ঝুঁকতে পারছে না। বিরক্ত হয়ে তুবা উঠে দাঁড়ালো। এরপর পণ্ডিতি করে আবার ঝুঁকলো, অর্থাৎ সেই মুহূর্তে বইটা তুলেই ছাড়বে এবং কারো সাহায্য ছাড়া সে একাই করবে। অতিরিক্ত ঝুঁকতে গিয়ে আচমকা দুই পায়ের ভারসাম্য হারালো তুবা। স্লিপ করে পুরোপুরি সামনে ঝুঁকে উপুড় হয়ে পড়ে গেল। পাহাড় সমান উঁচু পেটে চাপ লেগে পেটে চিনচিনে ব্যথা অনুভব হলো। সেকেন্ডের ব্যবধানে চিনচিনে ব্যথা কঠিন রূপ ধারণ করলো। সহ্য ক্ষমতা হারিয়ে তুবা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। বাড়ির রমণীরা রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছিলেন। আচমকা দোতলা থেকে তুবার চিৎকার শুনে চমকে উঠলেন সকলে। হাতের সব কাজ ফেলে তিন জা ছুটলেন তুবার ঘরের উদ্দেশ্যে। বাড়ির তিন কর্তা এবং রিয়া নীরব ছুটল। সবাই মিলে তুবার ঘরের সামনে আসতেই সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুবা ফ্লোরে শুয়ে পেট চেপে ধরে কাতরাচ্ছে। ইতিমধ্যে ওয়াটার ব্রেক শুরু হয়ে গেছে। সবার আর বুঝতে বাকি নেই তুবা কোনোভাবে পড়ে গেছে। ময়না বেগম আর্তনাদ করে ছুটলেন মেয়ের কাছে। তাহিদ সাহেব সবাইকে উপেক্ষা করে মেয়েকে কোলে তুলে নিলেন। তুবার ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ায় ভদ্রলোক হাঁটতে হিমশিম খাচ্ছিলেন। ওনাকে সাহায্য করলো নীরব। দুজনে মিলে ধরাধরি করে ছুটলো হসপিটালের উদ্দেশ্যে। হসপিটাল পৌঁছানোর মাঝেই রাস্তায় তুবা দুবার জ্ঞান হারিয়েছে। ওর চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয়েছে। মেয়েটা কিছুতেই জ্ঞান ধরে রাখতে পারছে না, বারবার মূর্ছা যাচ্ছে। তাহিদ সাহেবের পুরো শরীর থরথর করে কাঁপছে, ভয়ে বুক কামড়ে ধরছে। একমাত্র মেয়ে তার, বয়সী বা কত, মাত্র 19। এত কম বয়সী কি মেয়েটা এত ব্যথা সইতে পারে? একা একা কিভাবে লড়াই করবে মেয়েটা? এ যদি হেরে যায়, তাহিদ সাহেবের কোল বুক দুটোই যে খালি হয়ে যাবে। তিক্ত বিষাক্ত কিছু সময় অতিবাহিত হওয়ার পর গাড়িটা হসপিটালে পৌঁছালো। তাহিদ সাহেব আবারও মেয়েকে কোলে তুলে ছুটলেন হসপিটালের ভেতরে। তুবাকে ভেতরে নিয়ে যাওয়ার পর পরিবারের সবাই দরজার সামনে জটলা পাকিয়েছে। শেষ মুহূর্তে ওটিতে ঢোকানোর সময় তুবা আবারও জ্ঞান হারিয়েছে। তাহিদ সাহেবের ভয় এতে দ্বিগুণ বেড়ে গেছে। এমন সিচুয়েশনে বারবার জ্ঞান হারানো মোটেও ভালো লক্ষণ নয়। তাকে শান্ত করতে কাঁধে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন মেজ ভাই। ময়না বেগমের কাঁদতে কাঁদতে বেহাল দশা। তাকে সান্ত্বনা দিচ্ছে দুই জা, কিন্তু মায়ের মন কি শান্ত করা সম্ভব? তিনি বুক চাপড়ে কাঁদছেন আর বিলাপ করেছেন, সব আমার দোষ। কৌশিক আমাকে বলে গেছিল ওর খেয়াল রাখতে। আমার উচিত ছিল ওর কাছে থাকা। আমি কেন থাকলাম না? আমি থাকলে আমার মেয়েটা এভাবে পড়তো না। এরকম হাজারো কথা নিয়ে আহাজারি করছেন তিনি। ময়না বেগমের মুখে কৌশিকের নাম শুনে জামাল সাহেবের বুকে ব্যথা শুরু হলো।
ছেলের চিন্তা তাকে চারদিক থেকে ঘিরে ধরল। তিনি জানেন নিজের ছেলেকে। তুবার জন্য ছেলের পাগলামিগুলো নিজের চোখে দেখেছেন। তুবার এই খবর শুনলে কৌশিক কিভাবে রিয়েক্ট করবে? তুবার এখনো ডেলিভারির সময় হয়নি। সময়ের আগে ডেলিভারিতে অবশ্যই জটিলতা সৃষ্টি হবে। এমন পরিস্থিতিতে তিনি ছেলেকে সামলাবেন কিভাবে? ভদ্রলোক শান্তিতে চিন্তা করারও সুযোগ পেলেন না, কারণ ঠিক সেই মুহূর্তেই হসপিটালে আগমন ঘটল কৌশিকের। ছেলেটা কেমন উদ্ভ্রান্তের মতো দৌড়ে আসছে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্ত লাল, পুরো চেহারায় পাগলের ছাপ। পরিবারের কাছাকাছি আসতেই কৌশিক চেপে ধরল নিজের বাবাকে। তুবা কোথায় বাবা? কি হয়েছে ওর? জামাল সাহেব জবাব দিতে পারলেন না। ছেলের এমন এলোমেলো অবস্থা দেখে তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। নিজের বাবার থেকে জবাব না পেয়ে অধৈর্য হলো কৌশিক। একবার চঞ্চল নয়নে সকলের দিকে তাকালো। একটু দূরে রিয়া আর নীরব দাঁড়িয়ে। রিয়া মুখ চেপে ধরে কাঁদছে। নীরব মাথা নিচু করে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কৌশিক নীরবের কাছে ছুটল। এক হাতে নীরবের বাহু ধরে ঝাঁকিয়ে বলল, অর্ধেক কথা বলে ফোন কেন বন্ধ রেখেছিস বেয়াদব? তুবাকে হসপিটালে কেন আনা হয়েছে? ওর ডেলিভারির ডেট তো সামনের মাসে। তাহলে তুবা কিভাবে যেন ফ্লোরে পড়ে গেছিল ভাইয়া, এরপর লেবার পেইন শুরু হয়ে গেছে। কৌশিকের বুকে যেন কেউ বিষাক্ত ছুরি বিধিয়ে দিল। অদৃশ্য কোনো হাত গলা চেপে ধরল। শ্বাস আটকে মরার কায়দা ছেলেটার। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠল। জোরে জোরে শ্বাস টানতে টানতে ধপ করে নিচে বসে পড়ল। চেহারা কেমন যেন পাথর, অনুভূতি শূন্য লাগছে। জামাল সাহেব আঁতকে উঠলেন। ছেলের পাশে হাঁটু মুড়ে বসলেন। ছেলের পিঠে হাত বুলিয়ে ভাঙা কণ্ঠে বললেন, আব্বা রে, ও আব্বা, কৌশিক শান্ত হ আব্বা, তোমার কিচ্ছু হবে না, দুজনের কারোর কিচ্ছু হবে না, এরা ঠিক সুস্থ হয়ে ফিরবে। কৌশিক রক্তলাল চোখে জামাল সাহেবের দিকে তাকালো। পুরুষত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সব পরিস্থিতিতে শক্ত থাকা। আজ সেই বৈশিষ্ট্য হারিয়ে বসলো কৌশিক। জামাল সাহেবকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। ভিজিয়ে দিল বাবার পাঞ্জাবির কাঁধ। ঠিক এমন সময় আগুনে ঘি ঢালতে সেখানে উপস্থিত হলেন একজন ডক্টর। তিনি পাষাণের মতো জানালেন, পেশেন্টের অবস্থা খুব বেশি ভালো না। আমরা হয়তো মা অথবা বেবির মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো। আপনারা জানান কাকে বাঁচাতে চান। সকলের শ্বাস এবার যেন পুরোপুরি আটকে গেল। তুবার গর্ভে যে সন্তান আছে সে ভূয়া বংশের উত্তরসূরি, বংশের আগামী প্রজন্ম, ভূয়া পরিবারের ভবিষ্যৎ। এদিকে তুবাও পরিবারের সবচেয়ে আদরের মেয়ে। দুজন প্রিয় মানুষের মধ্যে কোন একজনকে কি বেছে নেওয়া যায়? তাহিদ সাহেব হু হু করে কেঁদে ফেললেন। মেয়েকে হারানোর সংখ্যায় ভদ্রলোকের বুক কামড়ে ধরল। জামাল সাহেব যেন বোধজ্ঞান খুইয়ে বসেছেন। এমন সময় গর্জে উঠল কৌশিক। উদ্ভ্রান্তের মতো বিলাপ করতে করতে বলল, আমার তোবাকে চাই, আমার সত্যি তোবাকে চাই। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার তোবাকে ফিরিয়ে দিন। ওকে ছাড়া আমি মরে যাব, আমি বাঁচব না, আমি সত্যিই মরে যাব। কৌশিককে পাগলের মতো বিলাপ করতে দেখে পেছন থেকে আগলে ধরল নীরব। জামাল সাহেব বুকে পাথর রেখে বললেন, আমাদের মেয়েকে আগে বাঁচান ডাক্তার, তবে চেষ্টা করবেন আমার নাতি অথবা নাতনি যেই হোক ওকে বাঁচানোর। কথাটা বলার সময় ভদ্রলোকের গলা কাঁপছিল। আহারে, তিনি কতই না স্বপ্ন গুছিয়ে রেখেছেন নিজের নাতি নাতনি নিয়ে। তার ঘর আলো করতে বংশের প্রদীপ আসছে, যে সবার চোখের মণি হয়ে আদরে আদরে বড় হবে। তিনি কাঁধে নিয়ে ঘুরে বেড়াবেন নিজের আগামী প্রজন্মকে। সেই বংশের প্রদীপ নিভিয়ে দিতে আজ ঘোষণা দিলেন। বুকটা হঠাৎ করেই মুচড়ে উঠল। ডক্টর তৎক্ষণাৎ একটা কাগজ এগিয়ে দিল। জামাল সাহেব কৌশিকের কাছে কাগজটা এগিয়ে দিলেন। কাঁপা কাঁপা হাতে এলোমেলোভাবে সাইন করলো কৌশিক। সঙ্গে সঙ্গে ডক্টর আবারও ওটিতে ঢুকে গেলেন। কৌশিক এবার যেন পুরোপুরি ভেঙে পড়ল। দুই হাতে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে ফেলল। জামাল সাহেব ছেলের কাছে বসলেন। কৌশিক মাথা নিচু রেখে পাগলের মতো মাথা নেড়ে বলল, তোমার কে চলে আমি বাঁচব না বাবা, আমি মরে যাব, আমি নিজেকে শেষ করে দেব। ওরকে চলে হসপিটাল থেকে 2টা লাশ বের হবে, আমি নিজেকে মেরে ফেলবো। তো বাচ্চার আমি বাঁচতে চাই না, আমার চাই না আমার জীবন। পাগলের মতো বিলাপ করতে করতে আচমকা জামাল সাহেবের ওপর ঢলে পড়ল কৌশিক। অতিরিক্ত চিন্তায় ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলেছে। জামাল সাহেব আঁতকে উঠলেন। ছেলেকে দুই হাতে আগলে ধরে করুণ স্বরে ডাকলেন, আব্বা রে,
কৌশিক, ও আব্বা চোখ খোল। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে বেজে চলেছে। হসপিটালের দেয়ালে দেয়ালে দাপিয়ে বেড়াচ্ছে স্বজনদের বুকফাটা আর্তনাদ। হসপিটালে আসলে বোঝা যায় মানবজাতি ঠিক কতটা অসহায়, স্বজন হারানোর বেদনা ঠিক কতটা পীড়াদায়ক। ইতিমধ্যে 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে। তুবার অপারেশন এখনো চলছে। কৌশিককে পাশের রুমে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। পরিবারের ভারী নিঃশ্বাসে থমথমে হয়ে উঠেছে হসপিটালের পরিবেশ। তাহিদ সাহেব লাল চোখে দরজার সামনে অনবরত পায়চারি করছেন। এত সময় হয়ে গেল, ডক্টর বের হচ্ছে না কেন? মেয়ে নাতি নাতনির চিন্তায় দুদণ্ড স্থির হয়ে বসতে পারছেন না। প্রায় আধা ঘন্টা সময় পর কৌশিকের জ্ঞান ফিরে এলো। পিট করে চোখ খুলে কয়েক সেকেন্ড ধ্যান মেরে পড়ে রইল। মস্তিষ্ক অচল, কোনো বোধ বুদ্ধি কাজ করছে না। এরপর সেকেন্ড ঘুরতেই হুট করে মনে পড়ল তুবার কথা। কৌশিক সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসল। হাতে লাগানো ক্যানুলা টান দিয়ে খুলে এলোমেলো পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। জামাল সাহেব পেছনে হাত বেঁধে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছিলেন। ঠিক এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে ছুটে আসলো কৌশিক। ক্যানুলা লাগানো হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। নিশ্চিত পাগলটা টেনে টুনে সুচ বের করে ফেলেছে। জামাল সাহেব হতাশ হলেও একদিকে বাড়ির মেয়ে এবং তার অনাগত সন্তানকে নিয়ে চিন্তা, অন্যদিকে নিজের ছেলে। এত চিন্তা একসাথে সামলাতে হিমশিম খাচ্ছেন ভদ্রলোক। কিভাবে সামলাবেন এত কিছু? বয়স হয়ে গেছে যে। তিনি হতাশ হয়ে ছেলের দিকে এগিয়ে গেলেন। হাতটা ধরে টেনে বসালেন সারি সারি বিছিয়ে রাখা চেয়ারে। কৌশিক ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল, বাবা, তুবা? অপারেশন চলছে, একটু ধৈর্য ধরো। তুমি বুদ্ধিমান ছেলে হয়ে এমন পাগলামি করো না। আমি এত কিছু সামলাতে পারছি না। কৌশিক কানেও নিল না সেই কথা। সে অস্থির নজরে ওটি রুমের দরজার দিকে তাকিয়ে রইল। জামাল সাহেবকে কে বোঝাবে কৌশিকের মনের অবস্থা? কেউ আন্দাজও করতে পারছে না এই মুহূর্তে ছেলেটার মনের মধ্যে দিয়ে ঠিক কী পরিমাণ ভয়ানক ঝড় বইছে। পুরো 2.5 ঘন্টা পর ওটি রুমের লাইট বন্ধ হলো। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে নড়ে চড়ে দাঁড়ালো। তিক্ত কোনো বাণী শোনার জন্য মন শক্ত করে নিল। এর মিনিট খানেক সময় পর দরজা খুলে বেরিয়ে এলেন তুবার সার্জন। তিনি একটানে মুখের মাস্ক খুলে কপালের ঘাম মুছলেন। জামাল সাহেব এগিয়ে এলেন ডক্টরের কাছে। সবাইকে সরিয়ে আগে এসে দাঁড়ালো কৌশিক। অসহায় চাহনিতে তাকালো ডক্টরের মুখের দিকে। কোনো প্রশ্ন করার সাহস পাচ্ছে না ছেলেটা। যদি কোনো খারাপ খবর শুনতে হয়? কৌশিক মনে মনে ঠিক করে নিল, ডক্টর তুবাকে বাঁচাতে ব্যর্থ হলে সে হসপিটালের ছাদ থেকে লাফ দেবে। তুবার প্রাণহীন দেহ নিয়ে সে কখনোই বাড়ি ফিরবে না। ডক্টর কপালের ঘাম মুছতে মুছতে নিজ উদ্যোগে বললেন, আপনাদের ভাগ্য ভালো, অনেকটা ঝুঁকি নিয়ে মা এবং বাচ্চা দুজনকেই বাঁচাতে সক্ষম হয়েছি আমরা। বেবির কোনো সমস্যা না থাকলেও মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। তবে ফাইনালি দুজনই আউট অফ ডেঞ্জার। অ্যান্ড কনগ্রাচুলেশন, ছেলে বাচ্চা হয়েছে। ডক্টরের বক্তব্য শেষ হতে না হতেই একজন নার্স তোয়ালে দিয়ে জড়িয়ে বাবুকে নিয়ে বের হলো। উপস্থিত সবাই হামলে পড়ল বাচ্চার দিকে। নার্সটা সবার প্রথম ছেলেকে কৌশিকের কাছে এগিয়ে দিল, কিন্তু কৌশিক তাকিয়ে দেখল না পর্যন্ত। ওর অস্থির নয়ন তখনও দরজায় উঁকি ঝুঁকি দিচ্ছে। শেষে অধৈর্য হয়ে কৌশিক প্রশ্ন করল, ডক্টর, আমার স্ত্রী ও কেমন আছে? উনি আপাতত সুস্থ আছেন। আপনারা 1 ঘন্টা পর পেশেন্টের সাথে দেখা করতে পারেন। ডাক্তারের নিষেধাজ্ঞা কৌশিক থোড়াই মানল। তুবা ওর বউ, নিজের বউয়ের কাছে যেতে কিসের নিষেধাজ্ঞা? কৌশিক হুড়মুড়িয়ে ঢুকে পড়ল তুবার কেবিনের ভেতর। ডাক্তার আটকাতে গেলে জামাল সাহেব তাকে অনুরোধ করলেন না আটকাতে। কাতর স্বরে বললেন, এখন আটকালে আমার ছেলেটা পাগল হয়ে যাবে ডক্টর। ডক্টর আর তেমন কিছু বললেন না। তার পেশাগত জীবনে এ ধরনের ঘটনা হরহামেশাই ঘটে। এতে ডক্টরদের ইমোশনাল হলে চলে না। হসপিটালের ছোটোখাটো বেডে চুপচাপ শুয়েছিল তুবা। জ্ঞান ফিরেছে একটু আগেই। সেই থেকেই চুপটি করে শুয়ে আছে। কোমর থেকে নিচের দিকটা এখনও অনুভূতি শূন্য। ওষুধের প্রভাব কাটতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে। কৌশিক ভেতরে ঢুকতেই সবার আগে নজর গেল বেডে পাথরের মতো শুয়ে থাকা তুবার দিকে। এতক্ষণ পর তুবার মুখটা দেখতেই বুকের পাঁজর ভেঙে এলো কৌশিকের। দিক বেদিক ভুলে ছুটে গেল তুবার কাছে।
একপাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরল তুবাকে। ঘাড়ের নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে দুই হাতের শক্ত বাঁধনে বেঁধে নিল কৌশিক। পরপরই মাথা তুলল। উদ্ভ্রান্তের মতো তুবার পুরো মুখ জুড়ে পাগলের মতো চুমু খেল। এক চিমটি জায়গাও বাদ রাখল না। এরপর আবারও শক্ত করে জড়িয়ে ধরল তুবাকে। মুখটা তুবার ঘাড়ে গুজে দিয়ে নিঃশব্দে চোখের পানি ছেড়ে দিল কৌশিক। কান্নার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু থেকে থেকে শরীর কেঁপে ওঠা টের পাওয়া যাচ্ছে। কৌশিক তুবার ঘাড়ে ঠোঁট চেপে ধরল। কাপা কাপা কণ্ঠে পাগলের মতো জপতে লাগলো, আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ। বলতে বলতে ফুঁপিয়ে উঠল কৌশিক। একদম বাচ্চাদের মতো আবেগ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। কৌশিকের পাগলামি দেখে তুবার চোখের কোণেও অশ্রুকণা জমল, আবার ঠোঁটের কোণে হাসিও ফুটল। তুবা নিজের ভারী হাত দুটো তুলে কৌশিকের পিঠে রাখল। আলতো করে বুলিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বলল, শান্ত হন, আমি ঠিক আছি, উঠে দেখুন। কৌশিক শুনল না। তুবার গলায় মুখ গুজে বাচ্চাদের মতো মাথা নেড়ে না বোঝালো। তুবা এবার জোরে হেসে ফেলল। ধীরে সুস্থে বলল, আমাদের ছেলেকে দেখবেন না, যার জন্য আমি এত কষ্ট করলাম, জীবন বাজি রাখলাম, আপনি তাকে উপেক্ষা করে চলে এলেন। কৌশিক এবার তুবার ঘাড় থেকে মুখ তুলল। দুই হাতে চোখের পানি মুছে ফেলল। তুবার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে হাতের উল্টো পিঠ চুমু খেল। ভাঙা কণ্ঠে বলল, আমার সবার আগে তোকে চাই তুবা, তারপর অন্য কিছু। আমি বাচ্চা ছাড়া এই জীবনে অনায়াসে কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোকে ছাড়া পারবো না। ও তো আমার দেহের একটা অংশ, কিন্তু তুই যে আমার প্রাণ। তুবা থমকে গেল। কথা বলার ভাষা হারিয়ে ফেলল। চোখ ফেটে কান্না এলো। ক্রন্দন সুরে মিনমিন করে বলল, আমাকে এত কেন ভালোবাসেন আপনি? কৌশিক মাথা ঝুঁকালো। তুবার ফ্যাকাশে চিকন ঠোঁটে আলতো করে চুমু খেল। মুখে এক চিমটি হাসি টেনে বলল, কারণ তুই যে আমার জান। মানুষ তো নিজের জানকে সবচেয়ে বেশি ভালোবাসে। তুবার ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি ছড়িয়ে পড়ল। নিজের দিকে ঝুঁকে থাকা কৌশিককে ঠেলে ঠুলে উঠিয়ে দিয়ে বলল, আগে জানতো আমার ছেলেকে নিয়ে আসুন, আমি ওকে দেখব। কৌশিক কথা বাড়ালো না। তুবার চিন্তায় দুনিয়াদারির কথা ভুলে বসেছিল। তবে এখন নিজের অংশকে বুকে জড়িয়ে নিতে কৌশিকের মনটাও আনচান করছে। কৌশিক উঠে গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে কনকচাপা বেগমের কোলে নিজের অংশকে দেখতে পেল। সাদা তোয়ালে দিয়ে জড়ানো এক টুকরো রক্তের দলা যেন। ছোট্ট ছোট্ট হাতের আঙুলগুলো কেমন বাকি আছে। দাদির কোলে চোখ বন্ধ করে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সময়ের আগে জন্ম হলেও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এবং ওজন হয়েছে 2.5 কেজি। এজন্য আর ইনকিউবেটরে রাখার প্রয়োজন পড়েনি। কৌশিক নিজের মায়ের দিকে 2 হাত বাড়িয়ে দিল। ছেলের ইশারা বুঝতে পেরে নাতিকে ওর কোলে তুলে দিলেন কনকচাপা বেগম। কৌশিক 2 হাতে আগলে নিল নিজের সন্তানকে। প্রথমবার সন্তানের মুখ দেখে কৌশিকের বুকের ভেতর কেঁপে উঠল। পা দুটো টলে উঠল, চোখ দুটো ছলছল করে উঠল। এই মুহূর্তে কৌশিকের কোলে আছে ওর অংশ, ওর ভবিষ্যতে, ওর অসম্পূর্ণ জীবনের পূর্ণতা। প্রথম বাবা হওয়ার অনুভূতি কৌশিককে পাগল করে দিচ্ছে। শির দাঁড়া দিয়ে শীতল হাওয়া বইছে। চারিদিকে যেন রঙিন প্রজাপতির ডানা মেলে খুশি ছড়িয়ে দিচ্ছে। এত সুখ কৌশিক আগে কখনো অনুভব করেনি। ছেলেকে বুকে জড়িয়ে তুবার কাছে নিয়ে গেল কৌশিক। অর্ধ অবশ দেহ নিয়ে তুবা ছেলের জন্যই অপেক্ষা করছিল। চাতক পাখির মতো 2 নয়ন কাতর হয়ে আছে। কৌশিক ছেলেকে নিয়ে এসে তুবার পাশে শুয়ে দিল। হাসি কান্না মিশিয়ে বলল, জান দেখ, এই তো আমারই ফটোকপি। বলতে বলতে হেসে ফেলল কৌশিক। ঝুঁকে ঘুমন্ত ছেলের কপালে আলতো করে চুমু খেল। তুবার ঠোঁটে বিজয়ের হাসি। এত লম্বা ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে নিজের সন্তানকে কাছে পেয়েছে। এর চাইতে সুখের আর কি হতে পারে? তুবা এক হাতে ছেলের নরম তুলতুলে আঙুল আঁকড়ে ধরল। ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে সময়। কুষাণকে পেয়ে ভুইয়া মঞ্জলে যেন চাঁদের আলো নেমে এসেছে। পরিবারের একমাত্র আদরের চোখের মনীষে। গুটি গুটি পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়ায়।
আধো আধো বলিতে ডেকে পাগল করে দেয় সবাইকে। কুশনের বয়স এখন সবে 2 বছর, অথচ মুখ থেকে যেন সব সময় খই ফোটে। এই যেমন এই মুহূর্তে ছোট ছোট পায়ে পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড়ে বেড়াচ্ছে। জামাল সাহেব পিছন পিছন দৌড়াচ্ছেন নাতিকে কোলে নিতে। অবশেষে ধরতে না পেরে তিনি ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লেন। পেছন থেকে পায়ের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ায় কুশন ছোট ছোট চোখে পিট পিট করে তাকালো। দাদুকে সোফায় বসে হাঁপাতে দেখে জিভ বের করে ভেঙালো। অতঃপর দৌড়ে চলে গেল জামাল সাহেবের ঘরের দিকে। সঙ্গে আধো আধো বলিতে ডাকতে লাগলো, দাদি, দাদি। জামাল সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি চিন্তিত স্বরে চেঁচিয়ে উঠলেন, দাদু ভাই আসতে পড়ে যাবে তো। দাদু ভাই তার কথা কানেও তুলল না। ঝড়ের গতিতে মুহূর্তে স্থান ত্যাগ করলো। জামাল সাহেব হতাশ হলেন, সোফায় গায়ে এলিয়ে দিয়ে বিড়বিড় করলেন, বাপের মতোই বিচ্ছু হয়েছে। বিছানা জুড়ে এক গাদা জামা কাপড় ছড়িয়ে রেখেছে তুবা। ঠোঁট উল্টে সবগুলো জামা এদিক সেদিক করে দেখছে। সামনে নীরব আর রিমির বিয়ে। বহু ঝামেলার পর শেষমেশ দুই পরিবার রাজি হয়েছে ওদের বিয়ে দিতে। তাহলে আগে থেকেই সবকিছু রেডি করে রাখতে হবে তো। কিন্তু তুবার কাছে বর্তমানে যে জামাগুলো আছে সেগুলো ওর একদম পছন্দ হচ্ছে না। তুবা বিরক্তি নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো। ঠিক এমন সময় ঘরে উপস্থিত হলো কৌশিক, হাতে অফিসের ব্যাগ। ক্লান্ত দেহটা টেনে টেনে ঘর পর্যন্ত নিয়ে আসলো। তুবাকে খাটের ওপর কাপড় ছড়িয়ে দোকানদারি করতে দেখে কৌশিক সোজা ওই দিকেই গেল। হাতের ব্যাগটা বিছানায় ফেলে তুবাকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরল। তুবার ঘাড়ে মুখ গুজে দিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, কি হচ্ছে বউ? কমলে চিন্তার ভাঁজ কেন? এগুলোর মধ্যে আমার কোনোটাই পছন্দ হচ্ছে না। আমি নীরব আর রিমির বিয়েতে পড়বো কি? এই ছোট্ট ব্যাপারে এত চিন্তা? আমি ইনকাম তো করি বউ বাচ্চার জন্য, নতুন জামা কিনে দেব। এবার আমার শাড়ি চাই। বেশ, কিনে দেব, কিন্তু শাড়ি পরে শুধু আমার সামনে আসবে, অন্য কারোর সামনে যাওয়া যাবে না। তুবা হতাশ হলো, চোখ মুখ কুঁচকে গেল। কৌশিক তখন আলতো করে তুবার ঘাড়ে চুমু খেয়ে যাচ্ছে। তুবা জামা কাপড় গোছাতে গোছাতে বলল, কি? আপনার মতলব কি? শরীরে চার্জ ফুরিয়ে গেছে জান, একটু চার্জ দেওয়া প্রয়োজন। নিঃশাক্ত কণ্ঠে বলল কৌশিক। তুবা আঁতকে উঠল, তড়িঘড়ি করে সরতে সরতে বলল, পাগল, কোনো সময় অসময় নেই। যে কোনো মুহূর্তে ছেলে চলে আসবে, সরুন। হুম, আসবে না, ছেলে তার দাদির ঘরে ঘুমিয়ে পড়েছে। একদমে কথাটা বলেই তুবাকে কোলে তুলে নিল কৌশিক। তুবা শত ছোটাছুটি করেও ছাড়া পেল না। শেষে হাল ছেড়ে দিয়ে সম্মতি জানালো। দুই হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল। কৌশিক তুবাকে কোলে নিয়েই খাটের সাথে হেলান দিয়ে বসল। তুবা কৌশিকের হাঁটুর উপর বসেছে। কৌশিক দুই হাতের আঁচলে তুবার মুখটা আগলে নিল। প্রথমে তুবার কপালে আলতো করে চুমু খেল। তুবা আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। কৌশিক তুবার বন্ধ চোখের পাতায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। এরপর ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিয়ে গাঢ় চুম্বনে লিপ্ত হলো দুজন। তুবা খামচে ধরল কৌশিকের পিঠ। ওষ্ঠ থেকে ওষ্ঠ সরিয়ে তুবার গলায় নামিয়ে আনলো কৌশিক। পরম যত্ন নিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। কৌশিকের শক্ত পুরুষালী হাত বিচরণ করলো তুবার অর্ধনগ্ন দেহে। তুবার দেহ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল। শরীরের শক্তি ফুরিয়ে এলো। শক্তিহীনের মতো বিছানায় গা এলিয়ে দিল। কৌশিক সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ল তুবার উপর। পুরুষালী ওষ্ঠজোড়া তুবার নরম দেহের প্রতিটা অঙ্গে ছাপ বসিয়ে দিল, অত্যন্ত আদর ভালোবাসার সহিত। কৌশিক সময় নিয়ে তুবার গভীরে প্রবেশ করল। অদৃশ্য সুখে চোখ থেকে দুফোঁটা পানি ঝরে পড়ল তুবার। এই সুখের সাথে তুবা বেশ ভালোভাবে পরিচিত। বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্ত কৌশিক সুখের সাগরে ভাসিয়ে দেয়। এতগুলো বছরেও কৌশিকের ভালোবাসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং সময়ের সাথে সাথে ছেলেটার ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। সেই সাথে বেড়ে চলেছে প্রেমের উন্মাদনা। দিন দিন তুবার প্রতি আরও বেশি উন্মাদ হচ্ছে কৌশিক। চাওয়া পাওয়া যেন বেড়েই চলেছে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। কৌশিকের নগ্ন বুকের সাথে বিড়াল ছানার মতো লেপ্টে আছে তুবা। একটা পাতলা চাদরে আবৃত দুজনের দেহ। কৌশিকের লোমশ বুকে মাথা রেখে
এক আঙুলে আঁকিবুকি করতে লাগলো তুবা। মিনমিন করে বলল, চার্জ হয়েছে? কৌশিক চোখ বন্ধ করেছিল। তুবার মিনমিন কণ্ঠ শুনে চোখ মেলে তাকালো। ঘাড় বাঁকিয়ে তুবার মুখ দেখার চেষ্টা করলো। ঠোঁট কামড়ে হেসে বলল, একদম ফুল। প্রতিবার একটু চার্জের কথা বলে ফুল চার্জ করে নেন, মিথ্যাবাদী। আচ্ছা তাই? অল্প চার্জ দিয়ে তোকে ছেড়ে দিলে সহ্য করতে পারবি তো? তখন তো পানিবিহীন মাছের মতো ছটফট করবে। তুবা লাজুক হেসে কৌশিকের বুকে মুখ গুজল। বুকে আলতো করে কিল দিয়ে বলল। নির্লজ্জ। কৌশিক হেসে ফেলল, শব্দ করে হাসল। হাসতে হাসতেই জবাব দিল, শোন, লজ্জা, শরম, ভয়, এই তিনটা জিনিস বউয়ের সামনে পেতে নেই। বউয়ের সামনে লজ্জা থাকলে ফুটবল টিম কিভাবে বানাবো? তুবা আরো বেশি হাঁসফাঁস করে উঠল। হুট করে উল্টো ঘুরে চাদর দিয়ে মুখ ঢাকল। বেচারির গাল দুটো লাল হয়ে গেছে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। একদিকে শান্তি, অন্যদিকে অস্বস্তি। এ কি ভয়ানক যন্ত্রণা! অবশেষে হাঁটি হাঁটি পা পা করে নীরব আর রিমির বিয়ের দিন চলেই এলো। এর 4 মাস পর রিয়ার বিয়ে হবে। লন্ডন প্রবাসীর সাথে বিয়ে ঠিক হয়েছে রিয়ার। 4 মাস পর ছেলে দেশে আসলে রিয়াকেও ঢাকঢোল পিটিয়ে বিদায় দেওয়া হবে। বাড়ির ছেলের বিয়ে উপলক্ষে ভূয়া মঞ্জিল আরও একবার সাজ রবে মেতে উঠল। পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল কাছের দূরের আত্মীয় স্বজনের মেলা। ছোট ছোট বাচ্চাদের হই হুল্লোড়ে নতুন করে প্রাণ ফিরে পেল বাড়িটা। বাড়ির কর্তারা এবং গিন্নিরা সকাল থেকে কাজে ব্যস্ত। একটু পরেই গাড়ি ভর্তি বরযাত্রী রওনা হবে বউ আনার উদ্দেশ্যে। তার আগে বাড়ির সব কাজ সেরে ফেলতে হবে তো। কৌশিক বাগান সাইডে স্টেজ সাজাতে ব্যস্ত। আগামীকাল বৌভাতের অনুষ্ঠানে বর কনেকে এখানেই বসানো হবে, তাই যত দ্রুত সম্ভব ভাই বোনেরা মিলে ঝটপট স্টেজের কাজ শেষ করছে। ঠিক এমন সময় গুটি গুটি পায়ে ছুটে সেখানে এলো কুষাণ। স্বাস্থ্যবান ফোলা ফোলা গাল দুটো দৌড়াদৌড়ির ফলে লাল হয়ে গেছে। সে দৌড়ে এসে সোজা কৌশিকের পা জড়িয়ে ধরল। পায়ের কাছে তুলোর মতো নরম কিছু অনুভব হওয়ায় কৌশিক নিচে তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুই বাপ ছেলের। কুষাণ ছোট ছোট চোখে পিটপিট করে তাকিয়ে আছে। বাবার নজর নিজের দিকে পড়তেই গাল ছড়িয়ে হাসল। হাসির সাথে ইঁদুরের মতো ছোট ছোট দাঁতগুলো ফুটে উঠল। ছোট্ট ছোট্ট হাত দুটো মেলে দিয়ে আধো আধো স্বরে বলল, আপ্পা কোলে। কৌশিক এক টেনে ছেলেকে কোলে তুলে নিল। কুষাণের ফোলা ফোলা গালে শক্ত করে চুমু খেল। কৌশিকের খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগায় নাক মুখ কুঁচকে ফেলল কুষাণ। ছোট্ট হাতটা গালে রেখে চেঁচিয়ে উঠল, উফ, মাব্বো। কৌশিক ফিক করে হেসে দিল। ছেলের নাক টেনে ধরল। কুষাণ আবারও রেগে গেল। ততক্ষণে রিয়া, মৌমিতা, নীরব নিজেদের কাজ ফেলে ছুটে এসেছে। এসেই যার যার মতো কুষাণের গাল টানতে শুরু করেছে। কুষাণ অধৈর্য হয়ে মোচড়া মুচড়ি শুরু করলো। ট্যাংরা মাছের মতো লাফাতে লাফাতে কোল থেকে নেমে গেল। বাপ, চাচা আর ফুপুদের থেকে বাঁচতে গুটি গুটি পায়ে ছুট লাগালো মায়ের কাছে। শোনা গেল কুষাণের বাচ্চা কণ্ঠের আধো আধো বলি, মা, পাপ্পা, বেটা, মাব্বো। ছোটখাটো নাদুস নুদুস দেহটা দৃষ্টিসীমার বাইরে যেতেই সবাই নিজেদের কাজে মনোযোগ দিল। কাজের এক ফাঁকে কৌশিক তুবার নাম ধরে ডাক দিল। তোবা, এক গ্লাস পানি নিয়ে আয় তো। মিনিটের ব্যবধানে কেউ একজন পেছন থেকে পানির গ্লাস এগিয়ে দিল। কৌশিক না তাকিয়ে এই গ্লাসটা হাতে নিল। ঢকঢক করে পুরো গ্লাসের পানি এক নিঃশ্বাসে শেষ করলো। এরপর যেই না গ্লাসটা ফিরিয়ে দিতে যাবে, তৎক্ষণাৎ নজরে পড়ল রাইমার শুকনো মুখ। বিয়ে উপলক্ষে কৌশিকের নানার বাড়ির আত্মীয় স্বজনেরাও এসেছে, সেই সাথে রাইমাও। শুরু থেকেই কৌশিক রাইমাকে ইগনোর করে যাচ্ছে। 3টে বছর পেরিয়ে গেলেও রাইমার প্রতি কৌশিকের রাগ এখনো কমেনি। যার জন্য তুবা কষ্ট পাবে, তাকে কৌশিক কোনো দিন ক্ষমা করবে না। সেই রেশ ধরেই রাইমাকে আবার উপেক্ষা করলো কৌশিক। গ্লাসটা রাইমার হাতে না দিয়ে স্টেজের এক সাইডে রেখে দিল। এরপর স্বাভাবিকভাবেই নিজের কাজ শুরু করলো। আপাতত স্টেজে কৌশিক ছাড়া আর কেউ নেই। বাকিরা রেডি হতে বাড়ির ভেতরে চলে গেছে। কৌশিকের উপেক্ষা রাইমার বুকে ব্যাপক চাপ ফেলল। বুকটা ভেঙে এলো মেয়েটার। চোখ দুটো ছলছল করে উঠল। ভেজা কণ্ঠে অভিযোগ করে বলল,
আমার ভালোবাসা কেন ফিরিয়ে দিলেন কৌশিক ভাই? আমি আজও আপনাকে ভুলতে পারছি না। কৌশিকের রাগ হলো, দাঁতে দাঁত চেপে জবাব দিল, এসব অযৌক্তিক কথার কোনো মানে হয় না রাইমা। তোমাকে বলেছি আমার থেকে দূরে থাকবে। তোমার জন্য আমার সংসারে অশান্তি হয়। অথচ আপনি চাইলে আমাদের একটা সুন্দর সংসার হতো, যেখানে কোনো অশান্তি থাকতো না। আমিও একটা সন্তানের মা হতাম। কৌশিক এবার ধৈর্য হারালো, কাজ টাজ ফেলে ঘুরে দাঁড়ালো, রাইমার দিকে 2 কদম এগিয়ে এলো, চিবিয়ে চিবিয়ে বলল, লিসন, তোমার সাথে আমার আগেও কিছু ছিল না, পরেও কিছু ছিল না। আমার জীবনের এক এবং একমাত্র নারী তোবা। আমি দ্বিতীয় কোনো নারীর পাশে নিজের নাম শুনতেও চাই না। বিয়ে খেতে এসছো, খাওয়া শেষ হলে চুপচাপ বাড়ি ফিরে যাবে। কথাটা বলেই কৌশিক চলে যাওয়ার জন্য পিছনে ঘুরল। আচমকা 3-4 হাতে দূরে তুবাকে দেখতে পেল। তুবার চোখ দুটো ছিল জলে টইটুম্বুর, যেন পলক ফেললেই ঝর্ণার মতো গড়িয়ে পড়বে। তুবার অশ্রু টলমলে চোখ দেখে বুকের ভেতর মুচড়ে উঠল কৌশিকের। তুবা তৎক্ষণাৎ ঘুরে বাড়ির দিকে হাঁটা দিল। কৌশিক রক্ত লাল চোখে তাকালো রাইমার দিকে, হুঙ্কার ছেড়ে বলল, তোমার জন্য আমার বউ যদি আবার কাঁদে, আই সোয়ার জানে মেরে ফেলবো। একদমই হুঙ্কার ছেড়েই তুবার পেছনে ছুটল কৌশিক। কয়েক কদম যেতেই আচমকা পুরো বাগান কাঁপিয়ে চিৎকার করে উঠল রাইমা। রাইমার এমন ভয়ানক আত্মচিৎকার শুনে চমকে কদম থামিয়ে দিল তুবা। ভুরু কুঁচকে ঘুরে তাকালো। কৌশিকও ততক্ষণে পেছন ফিরে তাকিয়েছে। ঠিক সেই মুহূর্তে রাইমার চিৎকারের কারণ দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল দুজনে। ছোট্ট কুষাণ রাইমার ডান হাত কামড়ে ধরেছে। রাইমা চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কুষাণ যেন নাছোড় বান্দা, জোকের মতো কামড়ে ধরে রক্ত চুষে নিচ্ছে। কৌশিক সঙ্গে সঙ্গে ছুট লাগালো ছেলেকে ছাড়াতে। তুবাও ছুটলো পেছন পেছন। ইতিমধ্যে রাইমার চিৎকার শুনে মৌমিতা আর রিয়া বাইরে বেরিয়ে এসেছে। কৌশিক দৌড়ে গিয়ে কুষাণকে ছাড়িয়ে নিল, কিন্তু সহজে কি আর বিচ্ছুটাকে ছাড়াতে পারে? কামড়ে মাংস তুলে নিয়েছে যেন। রাইমার হাতের কামড় দেওয়া অংশটুকু গোল চাকার মতো ফুলে উঠেছে, হাত থেকে মাংস খসে পড়বে যেন। কৌশিক তখনও কুষাণকে ধরে রাখতে পারছে না, বাবার কোল থেকেই হুড়মুড়ি আক্রমণ করতে চাইছে। রাগে হিস হিস করতে করতে দাঁত কিড়মিড় করছে। 2 হাত মুঠো করে শরীর শক্ত করে ধমকে উঠেছে কুষাণ। ও মাব্বো, পতা মাব্বো। বলতে বলতে ঝুল দিয়ে এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় লাগালো রাইমার চোখে মুখে। কৌশিক সঙ্গে সঙ্গে ছেলেকে শক্ত করে ধরে 2 কদম পিছিয়ে গেল। এদিকে রাইমা বাঘের থাবা খেয়ে কান্না চলে এলো। মানুষ ছোট হলে কি হয়েছে, থাপ্পড়ের ওজন এক একটা কয়েক কিলো। হতভম্ব মৌমিতা কিছুই বুঝতে পারল না। উপায় না পেয়ে কৌশিকের কোল থেকে কুষাণকে নিয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরের সহিত বলল, কি হয়েছে আব্বু? এত রাগ কেন? আন্টিকে মারছো কেন? কি করেছে আন্টি? কুষাণ তখনও হিস হিস করছে। 2 হাত মুঠো করে ধরে শরীর শক্ত করে রাগের বহিঃপ্রকাশ ঘটালো। মৌমিতার কাছে অভিযোগ করে বলল, মামা বেতা, উফ উফ, ও মাব্বো। বলে আবারও তেড়ে গেল রাইমাকে মারতে। তুবা হতাশ হয়ে কপাল চাপড়ালো। ছেলের কাণ্ড দেখে কান্নার কথা বেমালুম ভুলে বসেছে। তুবার আর বুঝতে বাকি নেই ছেলে তার কেন এত রেগে আছে। মায়ের কান্না দেখেই বিচ্ছুটা বুঝে গেছে তার বাপ এবং রাইমার ঝগড়ার জন্যই ওর মা কাঁদছে। সেই রাগেই রাইমাকে কামড়ে ধরেছে। মানে মানুষ একরত্তি, কিন্তু বুদ্ধির জাহাজ। এক বাপকে নিয়েই তুবা বহুত পেরেশান, তার উপর ছেলে হলো আরেক পেরেশানি। তুবা অধৈর্য হয়ে মৌমিতার থেকে কুষাণকে নিল। এরপর রাইমার দিকে তাকিয়ে নরম সুরে নত হয়ে বলল, সরি আপু, আসলে বাচ্চা তো বুঝতে পারিনি। আপনি প্লিজ কিচ্ছু মনে করবেন না। তুবা আর দেরি করলো না, কুষাণকে নিয়ে ঝটপট স্থান ত্যাগ করলো। মোট 4টে মাইক্রো গাড়ি নিয়ে বরযাত্রী ছুটল বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তাদের গন্তব্যে পৌঁছাতে ঘন্টা 2 সময় লেগেছে। বিয়ে বাড়ি পৌঁছে সবাই আগে খাওয়া দাওয়া সেরে নিল। এরপর বাড়ির বড়রা মিলে বিয়ের কার্যক্রম শুরু করলো। রিমিদের বাড়ির ছাদে বিয়ের স্টেজ সাজানো হয়েছে। সময়টা ঠিক গোধূলি লগ্ন। রক্তিম সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো বিড়াল আড়ালে। তুবা ছাদের এক কোণে দাঁড়িয়ে সূর্য ডোবার আগ মুহূর্ত উপভোগ করছে। কোলে ঘুমন্ত কুষাণ মায়ের বুকের সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। ঠিক সেই সময় সেখানে কৌশিকের আগমন ঘটল।
কৌশিক পেছন থেকে ছেলেসহ তুবাকে আলতো করে জড়িয়ে ধরল। তুবার দৃষ্টি অনুসরণ করে আকাশের দিকে তাকিয়ে বলল, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? সবাই তো স্টেজে আছে। রাইমা আপু আপনাকে অনেক ভালোবাসে, তাই না? তুবার কণ্ঠ কাঁপছিল। কৌশিককে প্রথমে না বুঝলেও সেকেন্ডের ব্যবধানে সব বুঝে গেল। তড়িৎ তুবাকে সমানে ঘোরালো। তুবার চোখে অশ্রুকণা চিকচিক করছে। কৌশিকের বুকটা কেঁপে উঠল। হৃৎপিণ্ড অসহ্য ব্যথায় জর্জরিত হলো। কৌশিক দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। এক হাতে তুবার চোখের পানি মুছে দিয়ে বলল, একবারের জায়গায় তোকে 2বার বিয়ে করলাম। 3-3-6 কবুল বলে নিজেকে তোর নামে লিখে দিলাম। প্রমাণটা তোর কোলে, তবু এত সংশয় কেন? আমি ভয় পাই, আপনাকে হারানোর ভয় আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। আমি শান্তি পাই না কিছুতে, কি করব বলুন? কৌশিক হাসলো। এগিয়ে এসে তুবার কপালে আলতো করে চুমু খেলো। তুবার একটা হাত নিজের হাতের মুঠোয় পুরে বলল, আমার জীবনের শুরুও তুই, শেষও তুই। তুবা ছাড়া কৌশিকের পৃথিবীতে আর কেউ নেই। না আগে কেউ ছিল, আর না ভবিষ্যতে আসবে। আমার অপূর্ণ জীবনের পূর্ণতা তুই তুবা। আমার জীবনের সমাপ্তি তোর কাছে। আর কখনো এই ধরনের কথা মাথায় আনবি না। আমি তোর ছিলাম, তোর আছে, এবং সারা জীবন তোর হয়ে থাকবো। এটা কৌশিকের ওয়াদা। তুবার অশান্ত মন শান্ত হলো। দেহ জুড়ে এক মুঠো শীতল হাওয়া ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ছাদের মাঝখান থেকে সবাই জোরে সোরে হইচই করে উঠল। সকলের চেঁচামেচি শুনে ঘুমন্ত কুষাণ চমকে মাথা তুলে তাকালো। অবুঝ নয়নে একবার চারিদিকে নজর বুলালো। চোখের সামনে নিজের বাবাকে দেখে কোলে যাওয়ার জন্য হাত বাড়ালো। কৌশিক সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে নিল। বাবার প্রশস্ত কাঁধ পেয়ে আবারও মাথা নোয়ালো কুষাণ। ঘুম তার এখনো ছোটেনি। কৌশিক ছেলের থেকে নজর সরিয়ে তুবার দিকে তাকালো। তুবা স্টেজের দিকে তাকিয়ে হাসছে। বিয়ের কাজ সম্পন্ন হওয়ায় সবাই মিলে হইচই করছে। ভাই বোনদের হইচই দেখে তুবার হাসি আরো চওড়া হলো। সেই হাসি হাসি মুখের দিকে নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিক। বুকের ভেতর অদৃশ্য প্রশান্তি ছড়িয়ে পড়ল। তুবা সেই মেয়ে যাকে দেখে জীবনের প্রথম কৌশিকের মনে বসন্তের রং লেগেছিল। কৌশিকের জীবনের প্রথম নারী তুবা, যার প্রতি সে গভীর ভালোবাসা অনুভব করেছে। তুবাই একমাত্র নারী যে কৌশিকের দেহে প্রথম শিহরণ জাগিয়েছে। নিজের থেকে 8 বছরের বড় ছেলেটার মনে রাজত্ব করার ক্ষমতা চুরি করেছে। আজ সেই তুবা কৌশিকের স্ত্রী, সন্তানের মা, তার জীবনের পূর্ণতা। কৌশিকের কোলে নিজের সন্তান, তারই একটা অংশ, ওদের আগামী দিনের ভবিষ্যৎ। এমনই কোনো এক সন্ধ্যায় নিষিদ্ধ প্রণয়ে জড়িয়েছিলেন দুজন। আজ সেই নিষিদ্ধ প্রণয় সুন্দর একটা সম্পর্কে রূপ নিয়েছে, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। কৌশিক মুগ্ধ চোখে নির্বিশেষ তাকিয়ে রইল তুবার দিকে। এই দেখার কোনো শেষ নেই, এই ভালো লাগার কোনো সমাপ্তি নেই, এই প্রেমের কোনো বিনাশ নেই, সমাপ্ত।